নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরুতেই বলি আজকে আমাদের যে রাত্রিবেলার যে জিরো আওয়ার আছে, সেখানে আজ এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এই যে এত রকমের যে ভাতা, এত রকমের যে সরকারের আগেকার যে কমিটমেন্ট, আগের সরকার যা করেছিল সব প্রকল্প চালানো, সেই টাকা আসবে কোথা থেকে, সেই নিয়ে আলোচনা। এবং আলোচনায় তিনজন খুব গুরুত্বপূর্ণ মানুষজন আছেন। মাহিদুল ইসলাম আছেন জাদ মাহমুদ, এই প্রথমবার আমাদের সঙ্গে আসছেন, এবং আমাদের সঙ্গে আছেন অর্থনীতির অধ্যাপক অমিত দাশগুপ্ত। তো এই সব মিলিয়ে একটা আলোচনা হবে। আর আপনাদের আবার বলবো যে আমরা যেহেতু আমি কলকাতা টিভিতে যে লিখতাম আমাদের চতুর্থ স্তম্ভ, আজকে সেগুলো ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কাজেই আমরা এখন এখানেই কেবলমাত্র লিখছি বা এখানেই কেবলমাত্র বলছি, যার জন্য আমাদের সদস্যপদের বা সমর্থনের দরকার আছে। সদস্যপদ নেওয়াটা আবশ্যিক নয়, কিন্তু সদস্য হলে আমরা খুব খুশি হব। আমাদের সদস্যপদের জন্য আমাদের যে ভিডিও, তার তলায় জয়েন বাটনটা টিপলেই আপনারা সদস্য হতে পারবেন। খুব কম 159 টাকার একটা সদস্যপদ, সেটা মাসে একবার করে দেওয়া। তো আপনারা আশা করব যারা পারবেন তারা সদস্য হবেন, যারা পারবেন না সঙ্গে থাকুন, সমর্থন করুন, আমাদেরকে জানান আমাদের কি করা উচিত, কোথায় আমাদের ভুল হচ্ছে, কোন আলোচনা আমাদের দরকার, সেগুলো আপনাদের জানান, সেটাও খুব জরুরি ব্যাপার। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের মতামত। আজকের মতামতের শীর্ষক এই পালা বদলের পেছনে আছে এক চক্রান্ত, এক ধারাবাহিক ষড়যন্ত্র। একবার নয়, দুবার নয়, 10 বার বলেছি, আবার বলবো যে নির্বাচনে তৃণমূলের এই হারের পেছনে আছে তো দলের নেতা জনপ্রতিনিধিদের লাগাম ছাড়া দুর্নীতি ও ঔদ্ধত্য। কিন্তু সেটা বলার পরেই বলবো, তাতেও এই পরাজয়কে ব্যাখ্যা করা যাবে না। আছে তো ওই কাউন্টিং সেন্টারে যেভাবে তাদেরকে আটকে দেওয়া হয়েছে বা যেখানে ঝামেলা হয়েছে, তাতেও কিছু আসনের ব্যাপার আছে, কিন্তু তাতেও এই পরাজয়কে ব্যাখ্যা করা যাবে না। যদি বাংলাতে চাকরি চুরি একটা বিরাট ইস্যু হয়ে থাকে, মানে শিক্ষা দুর্নীতি, তাহলে ব্যাপক থেকে ডাক্তারি এন্ট্রান্স পরীক্ষার ফল লাগাতার লিক হতে থাকা, বাজারে বিক্রি হওয়াটা কি কম কথা? দেশ জুড়ে একটা নেক্সাস গড়ে উঠেছে, যেখানে আপনি চাহিদা মতো টাকা জোগাতে পারলেই ইউপিএসসি থেকে, এসএসসি থেকে শিক্ষকের চাকরি বা পুলিশের চাকরি পেতেই পারেন। আমি বলছি না, সংসদ বলছে গত 10 বছরে 158খানা এরকম চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। তার মধ্যে মাত্র 18টা ক্ষেত্রে পুরো পরীক্ষা বাতিল করা হয়েছে। বাকি সফল প্রতিযোগীরা কেউ ডাক্তার, কেউ আইএএস, কেউ আইপিএস আপনার পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে, ভাবলেও সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। কিন্তু সেই দুর্নীতি তো ইস্যু হলো না। নারী সুরক্ষা, অভয়া খুন আর ধর্ষণ, যে দল ধর্ষকদের গলায় মালা পরিয়ে মিছিল করায়, যে দল ধর্ষককে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রামলালার মন্দিরে আনে, সেই দল নারী সুরক্ষার ইস্যুতে ভোট পাবে। ভাতা দিয়ে ভোট কেনা, দেশের প্রধানমন্ত্রী বলেছেন আমরা এক বিরাট সংখ্যক লাভার্থী তৈরি করতে পেরেছি। লাভার্থী মানে যাদেরকে এই ভাতা দেওয়া হচ্ছে, যারা আমাদের সমর্থক, ভোট ব্যাংক। সেই দলের এক অংশ এই রাজ্যে এসে বলবেন যে মমতা ভাতা দিয়ে ভোট কিনেছে, আর মানুষ বিশ্বাস করে নেবে। ভোটের পরে তারা সেই সমস্ত প্রকল্প চালাচ্ছেন, শুধু পরের ব্যাপার, কিন্তু ভোটের আগে না, এগুলো একেবারে কাজ করেনি তা নয়, কিন্তু তার চেয়েও বেশি কাজ করেছে এক অসম্ভব একচোখো নির্বাচন কমিশন, এক বিভৎস এসআইআর, আর যা দিয়ে 35-37 লক্ষ ভোটারকে বাদ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এগুলো কাজ করেছে বই। এই অবস্থাটাকে যোগেন্দ্র যাদবের মতন রাজনৈতিক বিশ্লেষকরা একটা দশা রূপান্তর, একটা ফেজ ট্রানজিশন, একটা হঠাৎ করে পাল্টে যাওয়া একটা ছবি হিসেবে ব্যাখ্যা করছেন। বিজ্ঞানের পরিভাষায় জল যেরকম একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে হঠাৎ করে বাষ্প হয়ে যায়, মানে গরম হচ্ছে, হঠাৎ টকবক করে ফুটতে শুরু করবে, বাষ্প হতে শুরু করে দেবে। ভারতের নির্বাচনী ব্যবস্থাও গত কয়েক বছরে সাধারণ অনিয়ম বা একটা ত্রুটিপূর্ণ অবস্থা থেকে, কিছু ত্রুটি ছিল, কিছু ভুলভাল ব্যাপার তো ছিল, কিন্তু একটা সুপরিকল্পিত আর পদ্ধতিগত কারচুপি, একটা স্ট্রাকচারাল রিগিং হয়ে উঠেছে।
আর তাই এই বিবর্তন কেবল দেশের একটা রাজনৈতিক দলের জয় পরাজয় নয়, আমাদের রাজ্যের পালাবদল নয়, এটা ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, নির্বাচনের সামগ্রিক ব্যর্থতা নিয়ে, তাদের ব্যবস্থা নিয়ে মৌলিক প্রশ্ন তুলে ধরেছে। নির্বাচনের চরিত্রটাই বদলে গেছে, আর সেই পরিবর্তন ভারতের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হয়ে উঠতে পারে একটা ব্ল্যাক হোল, একটা কৃষ্ণ গহ্বর, যেখানে একবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গণতন্ত্রের মূল সুর পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। নির্বাচন কমিশনের স্বায়ত্ত শাসন আর নিয়োগ বিতর্কের নেপথ্যে আসল তথ্যটা কি? ভারতের সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কাজ করার কথা, কিন্তু গত কয়েক বছর ধরে কমিশনের নিরপেক্ষতা নিয়ে নাগরিক সমাজ, এমনকি সর্বোচ্চ আদালতের মধ্যেও এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে বৈকি। একসময় ভারতীয় নির্বাচন ব্যবস্থাকে উত্তর উপনিবেশিক মানে পোস্ট কলোনিয়াল দেশগুলোর জন্য একটা মডেল হিসেবে দেখা হতো, যেখানে প্রতিকূলতা সত্ত্বেও জনগণের রায়ের প্রতিফলন ঘটতো। আমরা বলতাম যে কাউবেল্টের মানুষ অশিক্ষিত, কিন্তু কাউবেল্টের মানুষ বারবার তাদের সচেতনতার পরিচয় দিয়েছেন, তারা সরকার পাল্টে দিয়েছেন। এমনকি গত 24-এও আমরা দেখেছিলাম যে এত কিছুর পরেও উত্তরপ্রদেশের যে সাংঘাতিক বিজেপির পিছিয়ে পড়া, যার জন্য বিজেপি তাদের সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু সেইগুলো মানুষ সেটা মনে করে। বারবার সরকার ফেলেছে, বারবার সরকার গড়েছে, মানুষ জনতা জনার্দনের রায়ের প্রতিফলন আমরা দেখেছি। কিন্তু এই পরিস্থিতিতে ধীরে ধীরে এমন একটা জায়গা হয়ে উঠছে, নির্বাচন কমিশনকে অনেক ক্ষেত্রে শাসক দলের একটা এক্সটেন্ডেড পার্ট। নির্বাচন কমিশন আর স্বাধীন নিরপেক্ষ নয়, তারা একটা শাসক দলের আর একটা অফিস। কিরমভাবে আর একটা অফিস? আমরা যদি দেখি যে নির্বাচন কমিশনের যে এসআইআর, যা দিয়ে আমরা বলছি যে কারচুপি করা হয়েছে, সেই এসআইআর দেখার জন্য যিনি ছিলেন তিনি এখন চিফ মিনিস্টারের চিফ অ্যাডভাইজার। রাজ্য নির্বাচন কমিশন যিনি চালালেন তিনি এখন চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব। একটা এক্সটেন্ডেড পার্ট, একটা বর্ধিত অংশ, ইয়েসম্যান হিসেবে কাজ করতে দেখা যাচ্ছে বলে এই অভিযোগ উঠছে। সে অভিযোগ দেশের 42% মানুষের, যারা 2023 সালে সংসদ একটা নতুন আইন পাশ করেছে, চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাক্ট 2023। কেন এটা পাশ করতে হলো? আসলে নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়াটাকেই পুরো বদলে দেওয়া হলো। এর আগে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, অনুপ বার্নওয়াল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলায় একটা রায় দিয়েছিল যে নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতি দিয়ে তৈরি হোক একটা কমিটি। সেই কমিটি কমিশনারদের বাছাই করুক। তাহলে কি হতো? 3 জনের আলাদা অস্তিত্ব। আমরা অন্তত ধরে নিতে পারতাম যে 3 জন আলাদা আলাদা অস্তিত্বে একটা নিরপেক্ষ কেউ কমিশনার হতেন। কিন্তু নতুন যে আইন পাশ, কেন আইনটা পাশ করা হলো? নতুন আইনটা কি? যে প্রধান বিচারপতির পরিবর্তে একজন ক্যাবিনেট মন্ত্রীকে রাখা হবে। কেন? কমিটি তৈরি করার দরকারটা কি? কমিটি দিয়ে হবেটা কি? কারণ এই কাঠামোগত পরিবর্তনের ফলে নিয়োগ কমিটিতে সরকারের সংখ্যাধিক্য এখন গ্যারান্টেড 2:1। কার্যত শাসক দলকে তার পছন্দের ব্যক্তিকে আম্পায়ার হিসেবে বেছে নেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে, তুই হবি। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যে সরকার ঠিক করে দেবে কে নির্বাচন কমিশন চালাবে। নির্বাচন কমিশনের মাথায় যে থাকবে নির্বাচিত সরকারের সেই শাসক দলের, সেখানে তারা জুড়ে দেওয়া হবে। রিটায়ার্ড একজনকে একটা দায়িত্ব দেওয়া হলো, তিনি সেই দায়িত্ব পালন করলেন, তারপরে খুব খুশি তাকে অ্যাডভাইজার করে দেওয়া হলো। এই যে বিষয়টা চলছে, এই বিষয়টা কি আমরা একটা পালাবদল নিয়ে কথা বলছি? আমরা খালি আপনারা খেয়াল করবেন আমাদের এই মতামত অনুষ্ঠানে বারবার আমরা এই কথা বলছি। কেন বলছি? এই নিয়োগ প্রক্রিয়ার ফলে কমিশনের ভেতরে যে হোম আম্পায়ার কালচার শুরু হয়ে গেল, তারা এখন কর্তার ইচ্ছে কর্ম করা শুরু করছেন। এবং এই বাংলার নির্বাচনে ছিল সেটা খুললাম খুল্লা। 2024 সালে সাধারণ নির্বাচনে মাত্র কয়েক সপ্তাহ আগে অত্যন্ত দ্রুত গতিতে 2 জন নতুন কমিশনার নিয়োগ করা হলো, আর দুজনেই শাসক দলের নেতার বা বলা ভালো অমিত শাহের ঘনিষ্ঠ। স্বাভাবিকভাবেই ফাউল প্লের আশঙ্কাকে আরো জোরালো করা হয়েছে।
বুথ দখল, ব্যালট ছিনতাই, এসব এখন অতীত ব্যাপার। এখন অনেক সূক্ষ্ম, অনেক আইনসম্মত পদ্ধতিগত উপায়, যাকে বলা হচ্ছে ভোটার তালিকার আমূল সংশোধন, কিউরেশন অফ ভোটার লিস্ট। পশ্চিমবঙ্গ আর অসমের সাম্প্রতিক নির্বাচনী অভিজ্ঞতা এই আশঙ্কাকে একেবারে সত্যি করে তুলেছে। আমরা বিহার থেকে দেখতে শুরু করেছিলাম, ভোটার তালিকা থেকে ঢালাওভাবে নাম বাদ দেওয়া হলো, ডেমোগ্রাফিক চেঞ্জের দোহাই দিয়ে নির্বাচনী সীমানা পুনর্বিন্যাস করে জনমতকে একেবারে পুরোটা বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আর সেটাই মূল অভিযোগ। একটা তুলনামূলক বিশ্লেষণ করলে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে 91 লক্ষ ভোটারের নাম সন্দেহজনক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও কমিশন এটাকে একটা রুটিন বা বিশেষ নিবিড় সংশোধন হিসেবে দাবি করছে, কিন্তু এই বাদ দেওয়া নামের মধ্যে প্রায় 35-37 লক্ষ নাম অত্যন্ত সুপরিকল্পিতভাবে বেছে নেওয়া হয়েছে যারা বৈধ ভোটার। এবং কখন? সেটা যখন আর কিছু করার নেই, তারা ট্রাইব্যুনালে গিয়ে তাদের রায় বার করানো সম্ভব নয়, তারা ভোটই দিতে পারলেন না, নির্বাচন হয়ে গেল, নির্বাচনে জয় পরাজয় হয়ে গেল, এবং জয় পরাজয় যত ভোটের তার চেয়ে অনেক বেশি ভোট বাদ পড়ে গেছে, যা নির্বাচনের ফলাফলকে সরাসরি প্রভাবিত করেছে বইকি। একইভাবে অসমের লোকসভা বিধানসভা কেন্দ্রগুলোর সীমানা পুনর্বিন্যাস, ডিলিমিটেশন এমনভাবে করা হয়েছে যা নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের, মূলত মুসলমান অহম ভোটার, তাদের রাজনৈতিক প্রভাবকে কমিয়ে দিয়েছে। ফলে সেখানে শাসক দল নির্বাচনের আগেই 20 থেকে 30টা আসনে বাড়তি একটা সুবিধা, অ্যাডভান্টেজ নিয়ে লড়াই করার সুযোগ পেয়েছে। এর সঙ্গে রয়েছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। নির্বাচনের মধ্যে তারা তাদের হানাদারি চালিয়ে গেছে। অন্যদিকে খোলামকুচির মতন টাকা উড়েছে। 2024 সালে লোকসভা নির্বাচনে যে আনুমানিক 1.35 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে। আমাদের রাজ্যে গত মমতা সরকার চলাকালীন যে পুরো টাকাটা খরচা হতো না, এই যে বিভিন্ন সামাজিক খাতে সামাজিক ব্যয় যেগুলো হতো, মানে এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি, সব মিলিয়ে যে টাকাটা, সেই টাকাটা একটা নির্বাচনে খরচ হয়েছে, এবং সেখানে 542 জনকে নির্বাচিত করার জন্য 1.35 লক্ষ কোটি টাকা, ভাবা যায়। আর তার সিংহভাগ বিজেপির। এই বিশাল অর্থ, লেভেল প্লেয়িং একটা ফিল্ড বলে একটা কথা আছে, যে তুমি আর আমি খেলতে আসবো। সে খেলতে আসছে কত টাকা নিয়ে, এর ধারণাটাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। এগুলো কোথায় আটকে যেতে পারত? এগুলো সবকটা আটকে যেতে পারত যদি দেশে স্বাধীন গণমাধ্যম থাকতো। তাহলে তো এগুলো করা সম্ভব হতো না। মোদিজি, অমিত শাহ তার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে। পরিচিত গণমাধ্যম এখন শাসক দলের প্রচার যন্ত্র, সেটাতে কোনো লুকোছাপাও নেই। নেটওয়ার্ক 18, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মুকেশ আম্বানির, শাসক দলপন্থী হিসেবে চিহ্নিত। এনডিটিভি আদানি গ্রুপ, গৌতম আদানির। মালিকানা পরিবর্তনের পরে তার ঝোঁক পরিবর্তন হয়ে গেছে। রিপাবলিক টিভি অর্ণব গোস্বামীকে নিয়ে আলাদা কিছু বলার নেই, বিজেপির থেকেও বেশি বিজেপি। জি মিডিয়া, সুভাষচন্দ্র বিজেপি সাংসদ এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ। টাইমস গ্রুপ, শাহজৈন পরিবারের কর্পোরেট গণমাধ্যমের এই যে মেরুকরণ, পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ভুল তথ্য বা ডিসইনফরমেশন ছড়ানোর একটা একটা সুসংগঠিত কারখানা তৈরি হয়ে গেছে। আপনি লিখুন আজকে যে ভাই তেলের দাম বাড়লো কেন, সঙ্গে সঙ্গে লিখছে আপনি জানেন না, এত 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 তারা হিসেব দিয়ে দিচ্ছে যে কত কত দাম বেড়ে গেছে, ক্রুড অয়েলের দাম কত বেড়ে গেছে। আচ্ছা, যখন ক্রুড অয়েলের দাম কমেছিল তখন কমেনি কেন? তারা এটা ভাবছে না। এই যে আইটি সেল এই যে ন্যারেটিভটা তৈরি করছে, এই ন্যারেটিভটা ছুঁড়ে দেওয়া হচ্ছে। দিনের পর দিন ক্রুড অয়েলের দাম কমেছে, অথচ আমাদের দাম বেড়েছে বা এক থেকেছে বা বেড়েছে। তার মানে কি, যে ওটা বাড়া কমার উপরে এটা নির্ভর করছে না। আবার যদি ধরে নিন এটা জরুরি হতো, এটা যদি সত্যি করে জরুরি হতো, তাহলে সেই জরুরিটা ঠিক নির্বাচনের রেজাল্ট বের হয়ে গেল, সরকার তৈরি হলো, তারপরে ঘোষণা করা হলো। এই যে চালাকি, এগুলো কেন? কিন্তু এগুলো সমস্ত ওই আইটি সেল দিয়ে ট্রোল করে, একটা ডিপ ফেক, নানান রকমের বিষয়কে এনে হাজির করে, সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে একটা অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা ভোটারদের স্বাধীন চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই শেষ করে দিচ্ছে। শেষ ভরসা কে ছিল? সব তো গেল। শেষ ভরসা কে ছিল? বিচার বিভাগ। জুডিশিয়ারিকে বরাবরই একটা দারুণ শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়, অন্তত আমরা দেখতাম। যার কিচ্ছু নেই সে বলতো ঠিক হ্যাঁ, তোমাকে কোর্টে দেখে নেব। সে গত ক বছরে সুপ্রিম কোর্ট, হাইকোর্টগুলোর ভূমিকা কি তার সঙ্গে সামঞ্জস্য রেখে চলছে? কেবলমাত্র 27 লক্ষ মানুষের, 37 লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে আদালতের ভূমিকা কোথায়? আদালত বলতে তো পারলো না যে এদেরকে বাদ রেখে ভোট দেওয়া হবে না।
অবসর নেওয়ার পরপরই বিচারকদের বিভিন্ন সরকারি পদ, রাজ্যপাল, বিভিন্ন জিনিস তাদেরকে দেওয়া হচ্ছে, রাজ্যসভার সদস্য পদ আমরা দেখছি। কাজে সবটা নিয়ে প্রশ্ন উঠছে। তাকিয়ে দেখুন, যিনি রাজ্যের নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন তিনি এখন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব যিনি এসআইআর এর দেখরেখ করছিলেন তিনি এখন মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা। এক পরিকল্পিত ভোট লুট না বলে একে এক পরিকল্পিত ব্যবস্থা, যেখানে দেশের নির্বাচন ব্যবস্থাটাকেই নিজেদের ইচ্ছে মতন কাজে লাগানোর ব্যবস্থা করে নিয়েছেন সরকার বা সরকারে থাকা ক্ষমতাসীন দল। এটা কেবল এই বাংলার পালাবদলের প্রশ্ন নয়, প্রশ্নটা দেশের গণতান্ত্রিক কাঠামোর। যদি মানুষের ভোটে সরকার নির্বাচিত না হয়, যদি তা এক ধরনের কারচুপির সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে সেই গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতাই তো থাকবে না। হ্যাঁ, এই ব্যবস্থাটা ক্রমশ আরো জটিল হচ্ছে। এক ম্যানুফ্যাকচার্ড কনসেপ্ট তৈরি হচ্ছে সর্বত্র, যেখানে সমাজ মাধ্যম, গণমাধ্যম, বিকে যাওয়া সাংবিধানিক প্রতিষ্ঠান আর অর্থই ঠিক করে দেবে আগামী পালাবদলের ব্যাকরণ। আর যাই হোক, সেটা গণতন্ত্র নয়। সেটাই সব থেকে বড় সমস্যা। একবারও ভেবে দেখেছেন এই সংসদীয় গণতন্ত্রের বাইরে এখনো পর্যন্ত কেন কোনো রাজনৈতিক কাঠামো সারা বিশ্বে মানুষ মেনে নেয়নি? এসেছে অনেক কিছু, মানুষ শেষ পর্যন্ত মানুষের নির্বাচিত সরকারের ব্যবস্থাটাকেই বহাল রেখেছে। অবশ্যই তার অনেক লিমিটেশন আছে। নির্বাচিত সরকার এক ধরনের জনমোহিনী কিছু কাজ করে, অন্য ধারে এক সামান্তরাল দুর্নীতির কাঠামো তৈরি করে, টাকা নির্বাচনে বড় ভূমিকা নয়, এসব আমরা জানি। কিন্তু মানুষের ওপরে দাঁড়িয়ে এক পরিকল্পিত ষড়যন্ত্রই পালাবদল করে দিতে পারলে সেই গণতন্ত্রের ভেতরে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না। আমি চাইছি না এই সরকারটার পরিবর্তন হোক, আমি দেখলাম পরিবর্তন হয়ে গেছে, বা আমি চাইছি পরিবর্তন হোক, আমি দেখলাম পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি হতাশ হব। আর সেই কাঠামোকে ধরে রাখাটা প্রায় অসম্ভব হয়ে উঠবে। এখন আমরা চাইবো এই কাঠামো মধ্যে দাঁড়িয়ে এই সংখ্যাগরিষ্ঠতাবাদ, এই বিকৃত গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্রের আসল কাঠামোটাকে ফিরিয়ে আনা। তা একটা সরকার যাওয়া, একটা রাজ্য, একটা দল, এসব নয়, গোটা গণতান্ত্রিক বিষয়টাকে ফিরিয়ে আনার। কিন্তু সে কাজ অনেকে, সে কাজ গণতন্ত্রপ্রিয় মানবতাবাদী মানুষের। আর তারাই যুগে যুগে সমস্ত বাধা অতিক্রম করে মানুষের অধিকার, এক গণতান্ত্রিক কাঠামোর অধিকারকে ধরে রাখবে, হারিয়ে গেলে তাকে ফিরিয়ে আনবে। এ নিয়েও আমার এক ফোঁটা সন্দেহ নেই। একটু ভাবুন এগুলো নিয়ে, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।